আসসালামু আলাইকুম। খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের আজকের বাংলা অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আরজালেশ্বরী, প্রভাষক, বাংলা বিভাগ। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই তোমাদের সরকার ঘোষিত যে অ্যাসাইনমেন্ট সে প্রসঙ্গে তোমরা জেনেছ। তোমাদের সরকার ঘোষিত যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সে বিষয়টি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গতকাল আমাদের প্রিন্সিপাল মহোদয় এই তোমাদের অ্যাসাইনমেন্ট প্রসঙ্গে এর গুরুত্ব তাৎপর্য বিষয়ে তোমাদের লাইভ ক্লাসে বলেছেন। তো এই বিষয়ে আমার আর কিছুই তেমন বলার নেই, তারপর আমি শুধু এটুকুই বলবো যে তোমাদের এই অ্যাসাইনমেন্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এমনও হতে পারে, আল্লাহ না করুক, যে এই করোনা যদি আরও অনেক দিন এই মহামারী রূপে থেকে যায়, অর্থাৎ স্কুল কলেজ যদি বন্ধই থেকে যায়, তাহলে কিন্তু এমনও হতে পারে যে এই অ্যাসাইনমেন্টগুলোর যে ধারাবাহিক মূল্যায়ন এগুলোও কিন্তু আমাদের কলেজে ডাটাবেসে এটা সংরক্ষিত থাকে, উপজেলা অফিসে যাবে, শিক্ষা অফিসে যাবে, এবং মন্ত্রণালয়ে কিন্তু এই রেজাল্ট বা ছাত্রছাত্রীদের উন্নতি অবনতি বিষয়ে কিন্তু একটা মূল্যায়ন যাবে। এই কারণে এই রেজাল্টটা কিন্তু থেকে যাচ্ছে। তেমনও হতে পারে যে এই করোনা যদি বাই চান্স কোনো কারণে তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বোর্ডের সেটা যদি কোনো কারণে যদি না হয় এই মহামারী কারণের, তাহলে কিন্তু এই অ্যাসাইনমেন্টটাই, এই ধারাবাহিক মূল্যায়নটার যে রেজাল্ট সেটাই কিন্তু তোমাদের দেখা যাচ্ছে, এই রেজাল্টটাই কিন্তু তোমাদের উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েটের রেজাল্ট হতে পারে। তো এই কারণে আমার কাছে মনে হয় যে তোমাদের অবশ্যই এই অ্যাসাইনমেন্ট যেটা সরকার থেকে দেওয়া হচ্ছে সেটা খুব ভালো মতো তোমাদের করা উচিত। তো এখন যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তোমরা বিভিন্ন অ্যাসাইনমেন্ট আমার ধারণা করেছো, অ্যাসাইনমেন্ট বিষয়ে তোমাদের ভালো ধারণা রয়েছে, কিন্তু তারপরেও আমি আজকে নতুন করে বলছি, অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, একটা নির্দিষ্ট বিষয় নিয়ে সরকার ছাত্রছাত্রীদের একটা মূল্যায়ন দিয়েছে যে ছাত্রছাত্রীরা সেটা তার সৃজনশীল যে প্রজ্ঞা বা সৃজনক্ষম যে প্রজ্ঞা সেটা দিয়ে একটা ছাত্রছাত্রী কিভাবে সেই নির্দিষ্ট টপিকসটা কিভাবে মূল্যায়ন করছে, অর্থাৎ সে যে এই যে অনলাইনে তোমরা যে ক্লাস করছো এই ক্লাসগুলো করার পর তোমাদের যে ধারণা সেটা কিভাবে আরও বেশি সুচারু হচ্ছে বা তোমাদের যে জ্ঞান সেটা আরও কীভাবে বিকশিত হচ্ছে, সেই বিষয়টার ধারণাটা নেওয়াই হচ্ছে এই অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্য। তো এইখানে তোমাদের এই বাংলা যে বিষয়টি, এই বাংলা বিষয়ের উপরে আমি গতকাল তোমাদের যে নোটিস করেছিলাম বা বিজ্ঞপ্তি দিয়েছিলাম, সেখানে একটা সরকার থেকে যে অ্যাসাইনমেন্টের যে বিষয়গুলো নিয়ে তোমাদের দেওয়া হয়েছে সেটা আমি দিয়েছিলাম। এখন তারপরও আমি আবার বলছি, তোমাদের এই যে তোমরা একটা বিখ্যাত গল্প পড়ো, রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্প, তোমরা নিশ্চয়ই জানো যে গত বছর তোমাদের এই অপরিচিতা গল্পটা ছিল না, গতদিন কিন্তু তোমাদের ছিল মানে গত বছরের আগের বছর, গত 2 বছর আগে তখন ছিল কিন্তু হৈমন্তী। এখন ওই হৈমন্তী গল্প বাদ দিয়ে তোমাদের কারো মনে এসেছে কিনা আমি জানি না যে হৈমন্তী গল্পটা সেটাও একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত গল্প, সেই গল্পটা বাদ দিয়ে কেন তোমাদের এই অপরিচিতা গল্পটা দিল? আমি একটু এ বিষয়ে একটু বলে নেই। কেন বলছি যে হৈমন্তী গল্পে ছিল একটা হৈমন্তী তথা একটা নারীর ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হওয়া, আর সেই মৃত্যুর দিকে ধাবিত হওয়ার পিছনে সমাজ তথা অপু যতটা না দায়ী ছিল তার থেকে সেই হৈমন্তী একটা শিক্ষিত নারী হয়েও সে অন্যায় অবিচারের বিরুদ্ধে কিন্তু কোনো প্রতিবাদ করেনি, আর এই প্রতিবাদ না করাটাই কিন্তু তার যে মৃত্যু বা তার যে করুণ পরিণতি তার জন্য দায়ী ছিল। সেখানে ছিল যে যৌতুকের জন্য তোমার হৈমন্তীর যে স্বামী সে অপু হৈমন্তীকে দেখা যাচ্ছে বিভিন্নভাবে প্রেশার দিচ্ছে তার শ্বশুর শাশুড়ি তাকে যৌতুক যাতে আনতে পারে বা তার বয়স নিয়ে এটা সেটা নিয়ে, কিন্তু সেখানে হৈমন্তী প্রতিবাদ করছে না, হৈমন্তীর যে স্বামী ছিল অপু সেও কিন্তু প্রতিবাদ করছিল না।
তো এই কারণে কী হচ্ছিল, শেষ পর্যন্ত কিন্তু তাকে মৃত্যুবরণ করতে বা তাকে সহজ ভাষায় যদি বলি তাকে হত্যা করা হলো। আর সেই হত্যাটা হলো কিভাবে, সমাজের কাছে অপু এবং অপুর শ্বশুর শাশুড়ির দ্বারা, অপুর দ্বারা পরোক্ষভাবে, কারণ স্বামী হিসেবে অপুর দায়িত্ব ছিল যে সকল প্রকার অন্যায় অবিচার শোষণ এগুলো থেকে কিন্তু হৈমন্তীকে রক্ষা করা। সে পারেনি, আর শ্বশুর শাশুড়ির যৌতুকের কারণে হৈমন্তীকে বিভিন্নভাবে নির্যাতন করেছিল। তো এখানে সে গল্পটা বাদ দিল কেন, কারণ হৈমন্তী ওখানে কিন্তু এক সহজ সরলা একেবারে একটা রমণী, সাদাসিধে একটা রমণী ছিল। সে কোনো প্রতিবাদ করতে জানতো না, প্রতিবাদ করতো না, এই কারণে কিন্তু তার মৃত্যু ছিল তখন অনিবার্য। এখানে সেটা বাদ দিয়ে এখন এই তোমাদের পাঠ্য করা হয়েছে অপরিচিতা। অপরিচিতা মানে কি, আমরা বলি যে লোকটা আমার অপরিচিত। অপরিচিত মানে যে আমার চেনা নয়, জানা নয়, সে অপরিচিত। আর এখানে আছে অপরিচিতা, অর্থাৎ স্ত্রীলিঙ্গ শব্দ, যে শব্দটা একটা মেয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে এই অপরিচিতা গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কল্যাণী। কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কল্যাণী। তো সেই কল্যাণীর জীবনের একটা কাহিনী বা একটা ইতিহাস সেটা বর্ণিত হয়েছে এই অপরিচিতা গল্পে, যেখানে অনুপম নামক একটা চরিত্র, তার জবানি তথা তার উক্তিতেই কিন্তু এই গল্পটি বর্ণিত হয়েছে যে অপরিচিতা। এখানে এই অপরিচিতা গল্পে আমরা যদি আমি মোটা দাগে বিশ্লেষণ করি তাহলে তিনটি বিষয় পাই। একটি হচ্ছে যে সেই 20 শতকে অর্থাৎ 1901 থেকে, এই গল্পটি তো লেখা 1900 সালের পরে, তা আমি 20 শতকেই বলবো। 1901 থেকে তো 1999 পর্যন্ত 20 শতক। তাহলে এই 20 শতকে যৌতুক প্রথা কতটা ভয়াবহ ছিল, এবং সে সময়ে এই যে নারীদের 9, 10, 11 বছরের মধ্যে বিয়ে হতে হবে, এই যে একটা সামাজিক ব্যাধি, এই ব্যাধিটা যে কতটা ভয়াবহ ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত সুচারুভাবে এই বিষয়টি কিন্তু তুলে ধরেছেন। যে একটা মেয়ে, শিক্ষিত মেয়ে, সুন্দরী মেয়ে, তার 9, 10, 11 বছরের মধ্যে বিয়ে হয়নি, যে কোনো কারণে বাবা হয়তো সেদিকে নজর দেয়নি বা যে কোনো কারণেই হোক তার বিয়ে হয়নি, সে কিন্তু সমাজের চোখে একটা বোঝা হয়ে গেছে। কেন তার বিয়ে 9, 10, 11-র মধ্যে হলো না, কেন তার বয়স 16 হলো? তোমাদের খুবই হয়তো হাসি লাগছে যে তোমাদের এই এখন বয়স 17, 18, আরও তোমরা এরপরে ইন্টারমিডিয়েট পাস করার পর অনার্স পড়বে, মাস্টার্স করবে, হয়তো 25-30 বছর গিয়ে বিয়ের অনেকে চিন্তা ভাবনা করবে, বা কমপক্ষে 25 বছর 22 বছরে। আর 9, 10, 11-র মধ্যে একটা মেয়ে, তার 9, 10 বছরের মেয়ে তো একেবারেই আমাদের বর্তমান সময়ে একেবারে একটা বাচ্চা মেয়ে। তো ওই সময়ে বিয়ে না হয়ে কত বছর হয়েছে? 16 বছর। তো এই 16 বছরের মেয়েকে বলা হচ্ছে আই বুড়ো, তথা বুড়ো হয়ে গেছে, বিয়ে হয়নি, সমাজের চোখে সে বোঝা হয়ে গেছে। তো এখানে এই একটা মেয়ে, তার সময় মতো বিয়ে হয়নি, এটা কিন্তু একটা বিষয়। আমি কিন্তু আগে তোমাদের এই গল্পর মূল বিষয়বস্তুটা বলছি, পরে কিন্তু আমি অ্যাসাইনমেন্ট বলবো। আমি তোমাদের আগে ইঙ্গিত দিচ্ছি তোমরা কিভাবে অ্যাসাইনমেন্ট রেডি করবে। আমি আগে বিষয়বস্তুটা না বলে তো আর অ্যাসাইনমেন্ট বিষয় বলবো না, কারণ বিষয়বস্তুটা বলে আমি যখন তোমাদের অ্যাসাইনমেন্টটা আমি বোঝাবো তখনই কিন্তু তোমরা একেবারে স্পষ্ট আকারে বুঝতে পারবে। তাহলে দেখো সংকটটা কোথায়। সংকটটা হচ্ছে যে কল্যাণীর সময় মতো বিয়ে হলো না। সংকটটা ছিল যে ওই সময়ে বর্ণপ্রথা তথা বয়সের যে একটা প্রতিবন্ধকতা, কুসংস্কার, সনাতন ধর্মে যে 9, 10, 11 বছরের মধ্যে বিয়ে দিতে হবে, সেই যে কুসংস্কার, সে বিষয়টা একটা সংকট ছিল। এরপরে এটা গেল একটা বিষয়। এর সাথে ছিল যৌতুক প্রথা, ভয়াবহ রূপে ছিল যৌতুক প্রথা। যে এখনও নেই তা নয়, এখনও অনেক শিক্ষিত মানুষ আছে যারা যৌতুকটাকে এনিয়ে বিনিয়ে একটু অন্যভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করে। কিভাবে? আমার মেয়েকে, আমার ছেলেকে বিয়ে দিব, এত বছর পড়াশোনা করিয়েছি, ছেলে তো চাকরি বাকরি করে না, তো একটা চাকরি বাকরি দেওয়া দরকার, আপনাদের পক্ষ থেকে চাকরির ব্যবস্থাটা করে দেবেন। তাহলে দেখেন, ছেলে চাকরি করে না, পড়াশোনা করিয়েছে, সেটা তার দায়িত্ব, কিন্তু বাবা মা বলছে যে ছেলেকে একটা চাকরি দিবেন। ভালো কথা,
চাকরির পরে আবার বলছি ছেলে তো মোটর বাইক খুব পছন্দ করে, একটা মোটর বাইক। তাহলে দেখো যৌতুকটা কিন্তু অন্যভাবে সংজ্ঞায়িত করছি। যে প্রথমে চাকরির কথা বলছি, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মোটর বাইকের কথা বলছেন, অনেক ক্ষেত্রে বলছে যে আমার ছেলে তো খুব গরম লাগে, একটা এসি। সে কিন্তু এতদিন এসি কিনে দেয়নি, এখন ছেলে বিয়ে দিবে, মেয়ে পক্ষের কাছে বলছে একটা এসি হলে ভালো হয়, একটা এসি দিবেন। একটা এসি চাচ্ছে, একটা ফ্রিজ চাচ্ছে, আবার আসবাবপত্র চাচ্ছে। এভাবে কেউ কিন্তু ডাইরেক্ট যৌতুকের কথাটা না বলে যে আমাকে 50 লাখ টাকা দাও, সেটা না বলে কিন্তু অন্যভাবে নতুনভাবে সংজ্ঞায়িত করে কিন্তু যৌতুকটা চাচ্ছে। তাহলে এই অপরিচিতা গল্পেও আমরা দেখতে পাই যে অনুপম, যে মূল কেন্দ্রীয় চরিত্র, তার মামা কিন্তু যৌতুকের কথাটা, যৌতুক ভালো না হলে যৌতুক গরিব ঘরের আনবে, কারণ বড়লোক হলে তাদের পরিবারের যে আইন কানুন তথা পরিবারে হয়তো সেবা করবে না। টেন্ডেন্সিটা লক্ষ্য করো বা প্রবণতাটা লক্ষ্য করো। অনুপমের মামা চাচ্ছে যে একটা গরিব ঘরের মেয়ে, গরিব বলতে যৌতুক দিতে কোনোভাবে যেন কার্পণ্য না করে, মেয়েকে সর্বস্ব দিতে যেন কোনোভাবে কার্পণ্য না করে, আর একটু নিচে, তাদের থেকে একটু নিচে নিচে লেভেলের পরিবারের জন্য হয়, কারণ উঁচু লেভেলের হলে তাদেরকে মানবে না। এ ধরনের একটা পরিবার চাচ্ছে, আবার সুন্দরীও চাচ্ছে। তো কল্যাণীর পরিবারও সেরকমই ছিল, যে একটু ভালো বংশীয়, বাট পারিবারিক আর্থিকভাবে তারা একটু দুর্বল ছিল। মেয়ের বয়সও একটু বেশি হয়ে গেছিল, এ কারণে তারা দুর্বল ছিল। তাহলে এখানে যৌতুকটা ভয়াবহ রূপ নিয়েছিল। আমি প্রথমেই বললাম যে সময় মতো বিয়ে দিচ্ছেন, এটা একটা সংকট। তারপর বয়সের একটাই ছিল সনাতন ধর্মে তখনকার, যে 9-10 বছর 11 বছরের মধ্যে বিয়ে দিতে হবে, সেটা একটা সংকট। যৌতুকের একটা ভয়াবহতা, সেটা একটা সংকট। অনুপম যে যথাযথভাবে সে যে তার পদক্ষেপ একটা স্বামী হিসেবে, একটা মানুষ হিসেবে, বা একটা ব্যক্তি হিসেবে, বিবাহ যোগ্য একটা পাত্র হিসেবে তার যে ন্যূনতম ব্যক্তি স্বাতন্ত্র্য থাকা দরকার ছিল, আমরা যেটাকে বলি পার্সোনালিটি বা ব্যক্তিত্ব, সেটা থাকার কথা ছিল, সেটা পুরোপুরি জিরো ছিল। সে তার মা এবং মামা মতে আটকে ছিল। মামা ছাড়া, মামা বৈধ বলুক অবৈধ বলুক, মা বৈধ বলুক অবৈধ বলুক, পরিবারের কোনো কাজ সে করতো না, সব কাজ তার মামা করতো। আর সে ছিল একেবারে সিদ্ধান্তহীন। পাত্রী দেখতে যাবে সে বিষয়ে তার মতামত ছিল একেবারেই মূল্যহীন। আবার মেয়েকে দেখে যৌতুকের জন্য বিয়ে ভেঙে যাচ্ছে সে বিষয়ে ছিল তার মতামত পুরো জিরো। মেয়ের বাবা তাকে জিজ্ঞাসা করছে, অনুপম তোমার মামা তো এরকম, মেয়েকে আমি গহনা পরিয়েছি, সেই গহনা এখনই খুলে এনে মাপতে চায় বা পরখ করতে চায়, তুমি কি বলো? তখন বলছে মামা যা বলে তাই। তার মানে সে কিন্তু পুরোপুরি ব্যক্তিত্বহীনতার পরিচয় দিয়েছিল। শেষ পর্যন্ত যদিও একটু ব্যক্তিত্বের আমরা পরশ বা উপস্থিতি আমরা লক্ষ্য করি। তাহলে আরেকটা ছিল কি, আরেকটা বিষয়, যে একজন আধুনিক শিক্ষিতা নারী কিভাবে বিবাহ ভেঙে যাওয়ার পরেও, আগেকার যুগে তোমরা হয়তো কল্পনা করছো না, অনেকেই কল্পনা করে, বা এখনো যারা কুসংস্কারে বিশ্বাস করে, তারা যে একটা মেয়ে বিবাহ হতে যাচ্ছে, তার বিয়ে ভেঙে যাওয়া তথা লগ্নভ্রষ্ট হয়, এটা কিন্তু অনেকেই ভালো মতো নেয় না, নিতে পারে না। একটা মেয়ে বিবাহ হতে যাচ্ছে, এটা যে কত বড় একটা প্রেস্টিজিয়াস ব্যাপার, পরে বিবাহ হবে কি না, কত বড় একটা কালি লেপন, এটা কিন্তু বিশাল ব্যাপার। তা সেই অবস্থান থেকেই কল্যাণীর বাবা কিন্তু, কল্যাণীর বিয়ে ঠিক হয়েছে অনুপমের সাথে, গহনা নিয়ে তাকে সহ তার মেয়েকে অপমান করেছে, তাদের সম্মান হানি করেছে। যে মনে করো তোমরা যারা মেয়ে আছো, তোমরা বিয়ের আগে পার্লারে গিয়েছো, পার্লারে গিয়ে সেজে এসেছো, গহনাগাটি পরে আসছো পার্লার থেকে, ওই অবস্থায় যদি ছেলে পক্ষের কেউ যদি বলে সব গহনা করো, বা ওই চুল বেঁধে আসছো, স্ট্রেট করে আসছো বা বেঁধে আসছো, তখন যদি তোমাদেরকে বলে যে চুলগুলো সব সেই খুলে দেখাও কতটুকু চুল হলো, বা একটু হেঁটে দেখাও, বা শাড়ি পরে লোকাল ড্রেস পরে দেখো, বা গহনাগুলো খুলে সামনে রাখো, আমরা ওয়েট করব সেটা ঠিক আছে কিনা পরখ করব, তোমাদের মেজাজটা কেমন থাকবে? তোমরা এটা তো এখন কল্পনাই করতে পারো না। আর সে সময়ে মেয়েটা গহনাগাটি পরে আছে, বিয়ের আসরে আছে, সেই মুহূর্তে অনুপমের মামা তাকে বলছে যে গহনাগাটিগুলো সব নিয়ে আসেন, আমরা পরখ করে দেখবো যে আসল না নকল। তখন কিন্তু মূল সংকট আরেকটা জায়গা হাজির হয়েছে। কি সেটা? অনুপমের মামা এই দাবি করাতে
কল্যাণীর যে বাবা শম্ভুনাথ সেন, তার ব্যক্তিত্বে আঘাত লেগেছে যে আমি আমার মেয়ে, আমার হৃদয়ের যে মন কোঠা, আমার অন্তরের যে মেয়ে, সেই মেয়েকে আমি সোনা কমিয়ে দিব, আমি সেখানে চুরি করব, ওজনে কম দিব, নকল দিব। তো এটা যারা ভাবতে পারে এবং যেখানে যে ছেলের সাথে আমি আমার মেয়েকে পাত্রস্থ করব, বিয়ে দেব, সেই ছেলে যেখানে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে সকল প্রকার ভয় ভীতি ঝড় ঝঞ্ঝাট থেকে আমার মেয়েকে যে স্বামী রক্ষা করবে, সেই স্বামী যেখানে এই অন্যায়কে মেনে নিচ্ছে বিয়ের আগে, সেই স্বামীর হাতে বা সেই ছেলের হাতে আমার মেয়েকে যদি আমি দেই, তাহলে আমার মেয়ে সামাজিকভাবে, আর্থিকভাবে, সকল ক্ষেত্রে কিভাবে সুরক্ষিত থাকবে, কিভাবে তার সেফটি দিবে। এই আতঙ্ক থেকে, এই অপমান থেকে যে না আমার মেয়ের তো এখানে আমি বিয়ে দিতে পারি না, সেখান থেকে কিন্তু তার মেয়ে জানে যে লগ্নভ্রষ্ট হয়ে যাবে, মেয়ের হয়তো বিয়ে আর হবে না জীবনে, অথবা মেয়ে হয়তো অন্য কোনো কিছু হতে পারে, হ্যাঁ, আরো অশান্তি হতে পারে, কিন্তু তারপরেও শম্ভুনাথ সেন ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন এবং কল্যাণী কিন্তু বাবার এই যে কাজ, এই কাজকে কিন্তু সমর্থন করেছে। বিয়ে ভেঙে গিয়েছে, পরে তার পড়াশোনা শেষ করতে আরো 3-4 বছর ছিল, পড়াশোনা শেষ করে সে কিন্তু শিক্ষিকা হয়েছে, মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছে, দেশের জন্য কাজ করেছে। এখানে তার যে উত্তরণ, তার যে এই যে একটা মেয়ে, সহজ সরল মেয়ে, কিন্তু ব্যক্তিত্বশালিনী মেয়ে, সে কিন্তু সমাজের জন্য, সে কিন্তু রাষ্ট্রের জন্য, আর সে কিন্তু বোঝা থেকে সম্পদে পরিণত হয়েছে। সে কিন্তু বোঝা ছিল, যখন তার বিয়ে হয়নি সে কিন্তু সমাজের চোখে একটা কালপিট বা একটা খারাপ কিছু হয়ে গেছিল। তার 16 বছরের বয়সে বিয়ে হয়নি, সে কিন্তু একটা বোঝা হয়েছিল, তার বাবার কাছে বোঝা হয়ে গেছিল, তার সমাজের জন্য, রাষ্ট্রের জন্য বোঝা হয়ে গেছিল। সেই বোঝা থেকে সম্পদে পরিণত হয়েছিল কি দ্বারা? শিক্ষার মাধ্যমে, তার ব্যক্তিত্বের মাধ্যমে, তার চাতুর্য, তার বুদ্ধিমত্তার মাধ্যমে সে কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছিল, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে পেরেছিল। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা দেখব, আমি মূল বিষয়টা বললাম, তোমরা বিষয়গুলো বলবে। আমি আশা করি আমি যে বিষয়গুলো বললাম, এখন যে তোমাদের সরকার থেকে বা বোর্ড থেকে যে অ্যাসাইনমেন্ট দিয়েছে, এই অ্যাসাইনমেন্টটা যদি আমি এখন আলোচনা করি, আমি নিশ্চিত তোমাদের বুঝতে এক বিন্দু অসুবিধা হবে না, তোমরা নিজেরাই সুন্দরভাবে লিখতে পারবে। এখন যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি সে বিষয়ে আমি একটু তোমাদের আমি বলবো। আজকে আমাদের ক্লাস সকাল 9টায় একটা ক্লাস হলো, আগামীকাল সকাল 9টায় আরেকটা ক্লাস হবে এই অ্যাসাইনমেন্ট বিষয়ে। কিন্তু অ্যাসাইনমেন্ট তোমরা যখন করবে তখন যে বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে সে বিষয়গুলো আমি তোমাদের কি অ্যাসাইনমেন্ট দিয়েছি এবং সে বিষয়ে আমি কিন্তু তোমাদের বলে দেবো। তোমরা মনে রাখবে যে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটার কভার পেজ বা উপরে কি লিখতে হবে সেই বিষয়টি আমি যতদূর জানি কলেজ থেকে সরবরাহ করা হবে, উপরের যে কভার পেজটা। তারপরও আমি বলছি ওখানে নাম থাকবে, শিরোনাম থাকবে, ঠিক আছে, তোমার শ্রেণী থাকবে, রোল থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, এই বিষয়গুলো তোমাদের লিখতে হবে। এবং নিচে যে বিষয়টা তোমার মনে রাখবে, তোমাদের এই অ্যাসাইনমেন্টটা অবশ্যই নিজ হাতে লিখতে হবে, অবশ্যই নিজ হাতে স্বহস্তে লিখতে হবে। অনেকে কম্পিউটার কম্পিউজ করার চেষ্টা করবে, এটা করলে একেবারে 0 পাবে, একেবারে 0 পাবে। এবং এটা আমাদের তখন কিন্তু আমরা বলে দিব যে সেটার আরও বেশি, ঠিক আছে, অগ্রগতি প্রয়োজন। এই কথাটা যার খাতায় লেখা থাকবে, যার অ্যাসাইনমেন্টে, যে আরও বেশি অগ্রগতি প্রয়োজন, তাহলে কিন্তু তার অ্যাসাইনমেন্টটা আবার করতে হবে, তোমাদের এই যে অ্যাসাইনমেন্ট করবে এখানে 4টি ক্যাটাগরি থাকবে। একটা থাকবে অতি উত্তম, অর্থাৎ 20 মার্কসের যে প্রশ্ন 17 থেকে 20-এর মধ্যে পেলে সেটা হচ্ছে অতি উত্তম, 13 থেকে 16-এর মধ্যে পেলে সেটা হচ্ছে উত্তম, 9 থেকে 12 পেলে হচ্ছে ভালো, আর 5 থেকে 8-এর মধ্যে যদি পায় অগ্রগতি প্রয়োজন। এই অগ্রগতি প্রয়োজন হলে তাহলে কিন্তু তাকে আবার অ্যাসাইনমেন্ট করতে হবে, নিজ হাতে লিখতে হবে, কম্পিউটার কম্পোজ করলে হবে না। আরেকটা বিষয় যেটা, যে নোট, গাইড, অনলাইন বা অন্য কোনো লেখা থেকে সরাসরি নকল করা যাবে না, ঠিক আছে। নির্ধারিত যে কাজ সেটা জমা দিলে তা বাতিল করে পুনরায় সেই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হবে।
এটা মনে রাখবে, এবং এটা পুনরাবৃত্তি যদি করা হয় তাহলে শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা হবে। আমার কাছে যেটা আছে এটা কিন্তু দেখো সরকার থেকে একটা দেওয়া একটা নির্দেশাবলী, অর্থাৎ তোমাদের অ্যাসাইনমেন্ট কিভাবে কি হবে না হবে এই বিষয়টা আমি সেখান থেকে তোমাদের কিন্তু আমি পড়ে বলছি। এখন যে বিষয়গুলো আছে দেখো, যে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সাদা কাগজে লিখতে হবে এবং সহস্তে লিখতে হবে। আরেকটা বিষয় মনে রাখবে যে অ্যাসাইনমেন্ট সবসময় কিন্তু এক পেজে লিখতে হয়। তোমরা যারা একটু কৃপণতা করতে পছন্দ করো বা ভাবো যে অ্যাসাইনমেন্ট আমি এই পেজে করলাম আবার অপর পেজে করব না, একটা পৃষ্ঠায় একটাই করা হবে, পরের পেজে করা যাবে না, পরের আরেকটা পৃষ্ঠায় আরেকটা, মানে কভার উপরের পেজেই অ্যাসাইনমেন্ট করতে হয়। এরপর আছে শিক্ষার্থীর লেখায় তার মৌলিক চিন্তা, অর্থাৎ শিক্ষার্থীর তোমাদের লেখায় মৌলিক চিন্তা থাকতে হবে, কল্পনা ও সৃজনশীলতা প্রতিফলিত হয়েছে কিনা এটা আমরা শিক্ষক যারা আছি আমরা যখন মূল্যায়ন করব তখন দেখব। আরেকটা হচ্ছে প্রদত্ত উত্তরের প্রয়োজনীয় তথ্য, ধারণা, সূত্র, ব্যাখ্যা ইত্যাদি পাঠ্যপুস্তকের সঙ্গে অবশ্যই সঙ্গতিপূর্ণ হতে হবে। পাঠ্যপুস্তক সেটা না হয়ে তুমি বাইরের কোনো বিষয় আনলে, বাইরের কোনো বিষয় আলোচনা করলে তাহলে কিন্তু কোনোভাবেই হবে না। তোমাদের আলোচনা করতে হবে একেবারে অ্যাকর্ডিং টু ইয়োর রিডিং বুক, অর্থাৎ টেক্সট বুক। তোমার টেক্সট বুক অনুসারে কিন্তু অবশ্যই সেটা সঙ্গতি রেখে তোমাদের উত্তর করতে হবে। এরপরে আছে যে মূল্যায়ন করার পর শিক্ষক তার মতামত সহ অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ শিক্ষার্থীদের আমরা দেখানোর ব্যবস্থাও করব, এটা এখানে আমাদের নির্দেশনা আছে, এবং একটি সুনির্দিষ্ট সময় শেষে সেটি ফেরত নিয়ে প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। আমি যে কথাটা বলেছিলাম সেটা কিন্তু প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে, এই অ্যাসাইনমেন্টটা প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে, এবং সেটা যদি থানা শিক্ষা অফিসার বা জেলা শিক্ষা অফিসার বা মন্ত্রণালয় থেকে কখনো কোনো অ্যাসাইনমেন্ট দেখা যাচ্ছে অডিট করতে আসলো বা দেখতে আসলো যে আসলেই অ্যাসাইনমেন্ট করেছে কিনা, আসলেই শিক্ষকটা সেটা মূল্যায়ন করেছে কিনা, সেটা কিন্তু সংরক্ষিত থাকবে কলেজে। এবং আমরা যে রেজাল্ট দিব সেটা কিন্তু আমরা থানা শিক্ষা অফিসার এবং জেলা বা মন্ত্রণালয়ে কিন্তু সেটা সংরক্ষিত থাকবে আমরা যে রেজাল্টটা দিচ্ছি। অতএব আমি বলেছি যে কোনো কারণে যদি সরাসরি তোমাদের যে এইচএসসি পরীক্ষা সেটা যদি কোনো কারণে মহামারীর কারণে না হয় তাহলে কিন্তু এই ধারাবাহিক যে অ্যাসাইনমেন্টের যে রেজাল্ট, এই রেজাল্টটাই কিন্তু তোমাদের মূল রেজাল্ট যে সময় হবে সেটার সাথে সমন্বয় করে করা হতে পারে। আমি সে সম্ভাবনাকে কোনোভাবেই উড়িয়ে দিচ্ছি না। এখন তোমরা এই যে অ্যাসাইনমেন্ট 20 মার্কসে করবে, এখানে লেখার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি বারবার বলা হয়েছে যে নিজের হাতে লিখতে হবে, এবং সেটা হচ্ছে যে তোমরা অ্যাসাইনমেন্টের কভার পেজে, এটা কলেজ থেকে সম্ভবত আমি যতদূর জানি দেওয়া হবে, সেটা হচ্ছে প্রথম পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম, শ্রেণী, আইডি, বিষয় এবং অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের শিরোনাম স্পষ্ট আকারে লিখতে হবে। এরপরে তোমাদের যে 4টি ক্যাটাগরিতে আমি বলেছি যে ভাগ করা হবে, সেটা হচ্ছে যে অতি উত্তম যারা 17 থেকে 20 পাবে তাদের কি কি থাকবে বিষয়বস্তুটা তোমাদের এটা মনে রাখতে হবে যে পরিপূর্ণতায় বিষয়বস্তু সঠিক ও ধারাবাহিকভাবে সেটা লেখা থাকবে, তথ্য ধারণা, সূত্র ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ থাকবে, লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীল থাকবে। এটা যদি থাকে তাহলে কিন্তু অতি উত্তম পাবে। আর উত্তম হচ্ছে যে দেখা যাচ্ছে তুমি তথ্যপাত্র সেটা দিলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটা সঙ্গতিপূর্ণ, লেখায় আংশিক নিজস্বতা বা সৃজনশীলতা, তোমার যদি আংশিক নিজস্বতা বা অল্প কিছু সৃজনশীলতা থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে উত্তম। ভালো হচ্ছে কি লেখার সামান্য মাত্রায় নিজস্বতা, অর্থাৎ তোমার নিজস্বতাই নাই, তুমি আরেকজনেরটা কপি করেছ তাহলে কিন্তু, বা সৃজনশীলতা একেবারেই সামান্য, তখন কিন্তু ভালো। আর যখন তোমার নিজস্বতা ও সৃজনশীলতা মোটেই থাকবে না, তুমি আরেকজনেরটা কপি করেছো, সেক্ষেত্রে কিন্তু অগ্রগতি প্রয়োজন। আমরা কমেন্টে তোমার অ্যাসাইনমেন্টের উপরে আমরা লিখে দিব অগ্রগতি প্রয়োজন। আর অগ্রগতি প্রয়োজন মানেই হচ্ছে কিন্তু তোমার এটা শাস্তি। কি শাস্তি? তোমাকে কিন্তু এই অ্যাসাইনমেন্টটা আবার করতে হবে। আর তুমি যে আবার অ্যাসাইনমেন্ট করছো এটাও কিন্তু সরকারের খাতায় এন্ট্রি হয়ে যাচ্ছে, আমাদের কলেজে সেটা সংরক্ষিত থাকছে, এটা কিন্তু অনলাইনে এই রেজাল্টটা তোমাদের যে এই যে রেজাল্ট সেটা কিন্তু তোমাদের ডাটাবেসে থেকে যাবে। তো এটাও কিন্তু সরকারের কাছে যাচ্ছে। তার মানে তোমার কিন্তু এখানে যদি ভবিষ্যতে আমি বলেছি যে কোনো কারণে যদি করোনার কারণে ইন্টারমিডিয়েট পরীক্ষা না হয়, তোমরা এই অটো পাসটা ভুলে যাও, অটো পাস না দেওয়ার সম্ভাবনা 90%। তোমাদের এই যে ধারাবাহিক যে মূল্যায়ন দিচ্ছে এই মূল্যায়ন থেকে কিন্তু তোমাদের রেজাল্ট হওয়ার বেশি সম্ভাবনা
বাই চান্স যদি পরীক্ষা না হয়, পরীক্ষা হওয়ার সম্ভাবনাই আমি মনে করি প্রায় 95%, কারণ তোমরা হলো কেবল তোমাদের আরও প্রায় 1 বছর সময় আছে। অতএব 1 বছরের আগে আল্লাহর রহমতে আমার মনে হয় যে করোনা আমাদের দেশ থেকে, আমাদের বিশ্ব থেকে দূরীভূত হবে। এখন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের বাংলা বিষয়ের যে অ্যাসাইনমেন্টটা দেখো, বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে অপরিচিত। তোমাদের কভার পেজে যে শিরোনামটা হবে যে অপরিচিতা গল্প এবং বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা চিহ্নিতকরণ। আমি আবার বলছি, অপরিচিতা গল্প, আমরা এত সময় আমি কিন্তু আলোচনা করেছিলাম অপরিচিতা গল্প। সেই অপরিচিতা গল্প এবং বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা চিহ্নিতকরণ। এটা হচ্ছে তোমার একেবারে কভার পেজের শিরোনাম। অর্থাৎ তোমাকে এই টপিকসের উপরে কিন্তু তোমার তোমাকে অ্যাসাইনমেন্ট করতে হবে। তো এখানে যে বিষয়টি, এরপরে বিষয়বস্তু কি, এবার দেখো বিষয়বস্তু বা শিখন ফল, অর্থাৎ তোমরা এখান থেকে কি শিখবে বা এখান থেকে শিক্ষণীয় কতটুকু, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের তাৎপর্য ব্যাখ্যা করতে তোমরা পারবে, সুযোগ ও সহায়তা প্রদানের মাধ্যমে নারী শিক্ষা ও ক্ষমতায়নের ইতিবাচক মনোভাব প্রদর্শন করবে। এটার শিখন ফল হচ্ছে এটা। এখন তোমাদের কাজগুলো কি, তোমরা আনসার করবে কি, উত্তর করবে কি। শিরোনাম আমি আবার বলে উত্তর কি করতে হবে সেটা বলছি। অপরিচিতা গল্প এবং বাস্তব দৃষ্টান্তর ভিত্তিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা চিহ্নিত করতে হবে, অর্থাৎ চিহ্নিতকরণ। এটা হচ্ছে তোমার শিরোনাম। এখন তোমাকে নির্দেশনা দেওয়া হয়েছে, সংকেত দেওয়া হয়েছে, ধাপ বা পরিধি। তোমাকে 4টা স্টেজে তোমাকে প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমে তোমাকে করতে হবে যে অপরিচিতা গল্প অনুসরণে, আমরা অপরিচিতা গল্প বলেছি, অনুসরণে কল্যাণীর সংকট। আমি সংকটগুলো কিন্তু তোমাদের ক্লাস শুরু হওয়ার আগেই আমি এ পর্যন্ত ব্যাখ্যা করেছি যে কল্যাণীর কি কি সংকট ছিল। তাহলে কল্যাণীর সংকট, সময় মতো বিয়ে হচ্ছে না, 9, 10, 11 বছরের মধ্যে যে কুসংস্কার রীতি ছিল বিয়ে হতে হবে, সেটা ছিল একটা সংকট। যৌতুক প্রথা, যৌতুকের কারণে বিয়ে হয়নি বা হচ্ছে না, সেটা একটা সংকট। এই সংকটগুলো কিন্তু তোমাকে চিহ্নিত করতে হবে। পরে এ থেকে বেরিয়ে আসার জন্য তার দৃঢ়চেতা মনোভাব, অর্থাৎ এই সংকটগুলো থেকে কল্যাণী আরো 3-4 বছর পড়াশোনা করে নিজে ঠিক হয়ে, নিজে পরিপূর্ণ হয়ে, নিজের শিক্ষার আলোয় আলোকিত হয়ে, বিকশিত হয়ে কিভাবে সে দৃঢ়চেতা মনোভাব নিয়ে তার সামনের দিনগুলোতে এগিয়ে গেল, অর্থাৎ সেই সংকট থেকে কিভাবে বেরিয়ে আসলো, সেই বিষয়টা কিন্তু এখানে তোমাকে লিখতে হবে। প্রথম প্রশ্নটাই হচ্ছে অপরিচিতা গল্প অনুসারে কল্যাণীর সংকট এবং এ থেকে বেরিয়ে আসার জন্য তার দৃঢ়চেতা মনোভাবের পরিচয়। তোমরা এটার ভিতরে শিরোনাম করে এই বিষয়ে তোমাকে উত্তর করতে হবে। তাহলে সংকটগুলো আমি বললাম, এবং এই সংকট থেকে তোমাকে বেরিয়ে আসতে, অর্থাৎ কল্যাণী যে বেরিয়ে আসলো, কিভাবে বেরিয়ে আসলো, তার প্রচণ্ড ভালো মানসিকতা ছিল, তার দৃঢ়চেতা মনোভাব ছিল, তার বাবার সাপোর্ট ছিল, সেটা বলতে হবে। শিক্ষার মাধ্যমে সে যে সামনে এগিয়ে গেল এবং অনুপম যে তার কাছে পরে ফিরে আসলো, সেই ফিরে আসার পরও কিন্তু সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো না। তার ব্যক্তিত্বের কারণে, তার বলা যায় সে রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের শিক্ষা দীক্ষায় নারী, পিছিয়ে পড়া নারীদের, অন্ধকারাচ্ছন্ন মানসিক দিক দিয়ে যারা অন্ধকারাচ্ছন্ন, যে নারী, শিক্ষার আলো থেকে যারা বঞ্চিত যে নারী, সেই নারীদের শিক্ষা দিবে। এই কারণে সে কিন্তু শিক্ষার আলোক বর্তিতা নিয়ে সে কিন্তু হাজির হয়েছে। সে নারীদের শিক্ষিত করবে, স্কুল প্রতিষ্ঠা করেছে, সেখানে সে একজন শিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছে। অর্থাৎ তার সংকট থেকে সে কিন্তু বেরিয়ে আসছে, সংকট থেকে সে কিন্তু বেরিয়ে এসেছে। তাহলে এই বিষয়টা তোমাদের প্রথম অংশে এটা লিখতে হবে। এবার দ্বিতীয় নম্বর যে প্রশ্ন তোমাদের বা নির্দেশনা দেওয়া হচ্ছে সেটা লক্ষ্য করো, যে অনুপম এবং অন্যদের ভূমিকা। অনুপম ব্যক্তিত্বহীন ছিল। অনুপম যদি এখানে কোনো ভূমিকা নিত তাহলে কিন্তু কল্যাণীর যে অবস্থাটা হয়েছিল, অনুপম এবং কল্যাণীর বিয়েটা না হওয়া, তারপর যে যৌতুক, এই যৌতুকটা ওখানে যদি প্রতিবাদ করতে পারতো ঠিক মতো,
তোমরা অনেক ছবিতে দেখেছো যে ছেলে দেখা যাচ্ছে ছেলে মা বাবা যৌতুকের জন্য বেশি করছে, তখন ছেলেকে নিয়ে যেতে চাইছে, সেক্ষেত্রে ছেলে বলছে না আমি যাব না, আমি বিয়ে করবো, এই মেয়েকে বিয়ে করবো, ছেলে কিন্তু থেকে যাচ্ছে বা বিয়ে করে ফেলছে। এরকম কিন্তু তোমরা অনেক ছবিতে হয়তো দেখেছো, নাটকে হয়তো দেখেছো। তো এখানে অনুপম কিন্তু এই বিষয়টা করছে না। অনুপম কি করছে, অনুপম এবং অন্যদের ভূমিকা ইতিবাচক হলে কল্যাণীর জীবন কেমন হতে পারতো এ বিবরণ। তাহলে কল্যাণের জীবন অবশ্যই কে, সে সংসারই হতো, সে আরো হয়তো সংসারটাকে পরিস্ফুটিত করতে পারতো, তার জীবনের তথা তাদের জীবন আরো শান্তিময় হতো, সংসার আরো ভালো হতো। এই বিষয়টা অর্থাৎ অনুপম এবং অন্যদের ভূমিকা যদি ইতিবাচক হতো, যৌতুক যদি না চাইতো, অন্যরা কে, অনুপমের মামা, অন্যরা কে, হয়তো অনুপমের মা। তাহলে এই অনুপম এবং অন্যরা অর্থাৎ কে, অনুপমের মামা এবং মা, তাদের ভূমিকা যদি ইতিবাচক হতো তাহলে কল্যাণের জীবন কেমন হতে পারতো। তাহলে কল্যাণের জীবন অবশ্যই ভালো হতে পারতো। তোমাদের মতামত এখানে তোমরা সুন্দরভাবে ব্যাখ্যা করবে। আমি শুধু তোমাদের একেবারে বিষয়গুলো ধরিয়ে দিচ্ছি, তোমরা এই ধরানো বিষয়গুলো নিয়ে সুন্দর করে নিজেদের সৃজনক্ষম প্রজ্ঞা সেটাকে কাজে লাগিয়ে, নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সুন্দর করে উপস্থাপন করে অ্যাসাইনমেন্টটা করবে। এরপরে 3 নম্বর যে বিষয়টা আছে, দেখো যে বাস্তব অভিজ্ঞতা থেকে চেনা বা জানা কোনো নারীর এগিয়ে চলার পথে প্রতিবন্ধকগুলো নির্দিষ্ট ভাবে চিহ্নিত করা। তোমার বাস্তব, তোমার আশেপাশের সমাজে, রাষ্ট্রে তোমরা অনেক পেপার পত্রিকা দেখেছো যে অনেক নারীর বাস্তব অভিজ্ঞতা থেকে চেনা জানা কোনো নারীর এগিয়ে চলার পথে প্রতিবন্ধকতাগুলো, অর্থাৎ এগিয়ে চলছে বা চলবে এরকম কোনো নারীর তার যে সমস্যাগুলো, ঠিক আছে, পুরুষতান্ত্রিক মনোভাব, ঠিক আছে, মনে করো কোনো একটা নারী, তার একটা বিয়ে হতে গিয়েছিল, বিয়ে হয়নি, ঠিক আছে, সে বা বিয়ে আসর থেকে যৌতুকের ভয়াবহতা সে উপলব্ধি করে বিয়ে সে নিজেই সে নারী ভেঙে দিয়েছে। পরে সে কি করছে, সে হয়তো সেলাই মেশিনের কাজ শিখছে, অথবা শিক্ষা দীক্ষা করে ওই যে টিউশনি করে, হ্যাঁ, বাচ্চাদের পড়ায়, বাচ্চাদের পড়িয়ে নিজের ভরণ পোষণ এরই করছে, অথবা গার্মেন্টসে চলে যাচ্ছে। সেখানে গার্মেন্টসে যেতে গেলে তাকে কি কি বাধা সম্মুখীন হতে হচ্ছে, অথবা একটা নারী টিউশনি করছে, টিউশনি করতে গেলে সন্ধ্যার সময় টিউশনি করতে হয়, সন্ধ্যা বা রাতের পরে মেয়েরা বের হতে পারবে না। তাহলে এই যে সমস্যা, এই সমস্যাগুলো কি কি হতে পারে একটা নারীর, এটা বলেছে যে বাস্তব অভিজ্ঞতা থেকে চেনা জানা কোনো নারীর এগিয়ে চলার পথে প্রতিবন্ধকতাগুলো নির্দিষ্টভাবে চিহ্নিত করা। অর্থাৎ একটা নারী সে একটু এগিয়ে চলতে যাইবে বা এই আধুনিক সমাজের সাথে মিশতে যাবে অথবা সামনের দিকে এগিয়ে যাবে, তার জীবনটাকে সংগঠিত করবে, সেই করার পথে যে বাধাগুলো আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ থেকে, আমাদের যে এই বর্তমান সমাজ ব্যবস্থা থেকে যে বাধাগুলোর সম্মুখীন হয় সেই বিষয়গুলো কিন্তু তোমার অভিজ্ঞতা থেকে বা যে কোনো নারীর অভিজ্ঞতা থেকে তোমাদের কিন্তু সেই সমস্যাগুলো বা প্রতিবন্ধকতাগুলো তোমাদের চিহ্নিত করতে হবে। যে কোনো বিষয় নিয়ে তোমরা অনেকে পেপারে পড়েছো, অনেকে বাস্তব তোমাদের আশেপাশের সমাজে, তোমাদের পরিবারের আশেপাশে যে কোনো জায়গায় তোমরা দেখেছো কোনো একটা নারী সে সামনের দিকে এগিয়ে যেতে চাইছে, সেক্ষেত্রে তার বাধা প্রতিবন্ধকতাগুলো, ঠিক আছে, একটা নারী মনে করো সেলাই মেশিনের কাজ শিখতে যাবে, সেখানে যেতে গেলে তাকে ইফটিজিংয়ের শিকার হতে পারে, তাকে আর্থিকভাবে সমস্যার সম্মুখীন হতে পারে, তাকে দেখা যাচ্ছে যে পরিবারের বাধার সম্মুখীন হতে পারে। এরকম করে যে কোনো একটা নারীর তার যে সমস্যা, সে সামনের দিকে এগিয়ে যেতে চায়, কিন্তু সমাজ, রাষ্ট্র, পরিবার তাকে সামনের দিকে এগিয়ে যেতে বাধা প্রদান করছে। তাহলে সেই বিষয়গুলো তোমাদের এই 3 নম্বরের যে প্যারাটা, যে বাস্তব অভিজ্ঞতা থেকে চেনা জানা কোনো নারী এগিয়ে চলার পথে প্রতিবন্ধকতাগুলো নির্দিষ্টভাবে চিহ্নিত করা। তাহলে এখানে তোমাকে নিজের মতো করে তুমি ধারণা দিয়ে লিখবে। এর পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে পঠিত গল্প কোনটা? অপরিচিতা গল্প। তাহলে এই পঠিত গল্প ও চেনা জানা ঘটনার পরিপ্রেক্ষিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকাগুলো, অর্থাৎ এই পঠিত যে গল্প তোমার এই যে অপরিচিতা গল্প, সেই অপরিচিতা গল্প এবং তোমার চেনা জানা ঘটনার পরিপ্রেক্ষিতে, তুমি যে চেনা জানা ঘটনা একটা বলবা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকাগুলো, অর্থাৎ বর্তমানে নারীরা চলতে গেলে যে বিষয়গুলো সহায়ক ভূমিকা হিসেবে কাজ করছে, যেমন
সরকার নারীদের উপবৃত্তি দিচ্ছে, আমাদের কলেজ থেকেও দিচ্ছে, সেই উপবৃত্তিগুলো এটা একটা সহায়ক ভূমিকা। তারপর সরকার ইফটিজিংয়ের বিরুদ্ধে খুব ভালো আইন করেছে, অ্যাসিড নিক্ষেপের বিরুদ্ধে ভালো আইন করেছে। তারপর তোমার শিক্ষার ক্ষেত্রে সহায়ক বা একবার মসৃণ একটা অবস্থা তৈরি করেছে, নারীরা যে কোনো জায়গায় যেতে পারবে, শিক্ষা গ্রহণ করতে পারবে, নারীরা স্বাধীনভাবে চলতে পারবে। এই যে যে একটা নারীর, তারপর তোমাদের ক্ষুদ্র ঋণ দিচ্ছে সরকার থেকে। তো এ বলছে যে পরিপ্রেক্ষিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকাগুলো চিহ্নিত করা, অর্থাৎ বর্তমানে একটা নারী বা একটা ছাত্রছাত্রী সে কিন্তু স্টুডেন্ট লোন বা ছাত্রছাত্রীর যে লোন সেটাও আমি যতদূর জানি সেটা অনেকে পায় বা পাচ্ছে। তারপর তোমার হচ্ছে এই যে ক্ষুদ্র ঋণ, ছাত্রছাত্রীদের জন্য ক্ষুদ্র ঋণ আছে। তারপর তোমার সরকার থেকে এই যে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে বর্তমানে অনলাইন ক্লাস আছে, অনলাইনে ইউটিউব থেকে আমাদের ইন্টারনেটে বর্তমান যে ডিজিটাল যুগ, ডিজিটালাইজড করার কারণে সরকার থেকে তোমরা কিন্তু অনলাইন থেকে অনেক কিছু দেখা যাচ্ছে আউটসোর্সিংয়ে কাজ শিখছে। অনেকে কিভাবে দেখা যাচ্ছে যে টিউশনি করতে হবে, ছাত্রদের পড়াতে হবে, নিজের দুর্বলতাগুলো কাটিয়ে ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য উপযোগী হয়ে উঠছে। তারপর তোমার আরও কত কাজ রয়েছে, তোমরা যারা বর্তমানে স্মার্টফোন ইউজ করো, তোমরা যারা নেট ইউজ করো, তারা তো আমার থেকেও ভালো জানো যে কত কত কাজ তোমরা ইন্টারনেটের মাধ্যমে শিখতে পারছো। তাহলে বলেছে যে তোমার পঠিত গল্প চেনা জানা ঘটনার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ এখানে কল্যাণী কিভাবে শিক্ষা দীক্ষার মাধ্যমে, অর্থাৎ তার উপর যে নির্যাতন হয়েছিল, তার উপর যে অত্যাচার হয়েছিল, সামাজিক যে ব্যাধি নেমে এসেছিল, সেই ব্যাধি থেকে সে কিভাবে শিক্ষার মাধ্যমে সে কিন্তু তার সেই বলা যায় খারাপ যে জীবনের ঘটনা সেটা থেকে অতিক্রম করে সামনের দিকে তার এগিয়ে গিয়েছিল, তাই না? জীবনের সার্থক পথে সে এগিয়ে গিয়েছিল। তো এখানেও তোমার এই পঠিত গল্প চেনা জানা ঘটনার পরিপ্রেক্ষিতে তোমার নারীর এগিয়ে চলার পথে যে সহায়ক যে ভূমিকাগুলো আছে, কি কি সহায়ক ভূমিকা, সেই ভূমিকাগুলো তোমাদের নির্দিষ্ট করতে হবে এবং নির্দিষ্ট করে তোমরা সেটা লিখতে হবে। তাহলে তোমাদের কাজ হচ্ছে কয়টা? 4টা কাজ। অপরিচিতা গল্প অনুসরণে কল্যাণের সংকট এবং এ থেকে বেরিয়ে আসার জন্য তার দৃঢ়চিত মনোভাবের পরিচয়, এ বিষয়ে লিখতে হবে। অনুভব এবং অন্যদের ভূমিকা ইতিবাচক হলে কল্যাণের জীবন কেমন হতে পারত, এ বিষয়ে বিবরণ লিখতে হবে। বাস্তব অভিজ্ঞতা থেকে চেনা জানা বা কোনো নারী এগিয়ে চলার পথে যে প্রতিবন্ধকতাগুলো সেটা চিহ্নিতকরণ, সেটা থেকে লিখতে হবে। আরেকটা লিখতে হবে পঠিত কোনো গল্প বা চেনা জানা ঘটনার পরিপ্রেক্ষিতে নারীর এগিয়ে চলার পথে যে সহায়ক ভূমিকা সেখান থেকে লিখতে হবে। এরপরে 5 নম্বরে যে তোমাদের নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে শব্দ প্রয়োগ, বাক্য গঠন, বানান এবং বিরামচিহ্ন যথাযথ রাখা। অর্থাৎ তুমি যেটা অ্যাসাইনমেন্টে করবে সেখানে তোমার শব্দ প্রয়োগ যেন অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট হয়, সুন্দর হয় এবং নির্ভুল হয়। বাক্য গঠন যেন সুন্দর হয়, কোনো ভুল ভাল না হয়। বানান যেন অবশ্যই শুদ্ধ থাকে। বিরামচিহ্ন যেন এখানে যত্রতত্র বা অনুপস্থিত না হয়ে বিরামচিহ্ন যেন যথাযথভাবে হয়, সেই বিষয়গুলো ফলো করতে হবে। তা এখন আমি আজকে এ পর্যন্তই তোমাদের এই অ্যাসাইনমেন্ট বিষয়ে ক্লাস নিলাম। আগামীকাল সকাল 9টায় আমাদের আরেকজন সুযোগ্য শিক্ষক অনুপম স্যার তিনি ক্লাস নেবেন আগামীকাল সকাল 9টায়। তোমরা সেই ক্লাসে আরও উনি সুন্দরভাবে এই অ্যাসাইনমেন্ট প্রসঙ্গে বিস্তারিতভাবে তার সুচিন্তিত মতামত তথা নির্দেশনা পরামর্শ তোমাদের দিবেন। তোমরা সেই ক্লাসেও যোগদান করবে আগামীকাল সকাল 9টায় বাংলা অনলাইন এই অপরিচিতা গল্পের বিষয়ের উপরেই, অ্যাসাইনমেন্টের বিষয়ের উপরেই অনুপম স্যার ক্লাস নেবেন। তোমরা সেই ক্লাসে অংশগ্রহণ করবে। তোমরা ভালো থাকবে। আমার ক্লাস মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।